আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই ৩ দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতির কথা জানালেও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বলেও মনে করে দলটি। এ ধরনের প্রচেষ্টা ঠেকাতে আগামী এপ্রিল ও মে মাস জুড়ে সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদিকে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফের জানালেন, রাজনৈতিক দলগুলোর সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হলে নির্বাচন ডিসেম্বরে হবে, আর যদি বৃহৎ সংস্কার প্যাকেজ চায় তাহলে নির্বাচন হবে আগামী বছরের জুনে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনে নির্ধারিত সময়ে সংস্কার বিষয়ে মতামত জানিয়েছে মাত্র 7টি রাজনৈতিক দল। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ 16টি দল সময় চেয়েছে। এমন বাস্তবতা দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় নির্বাচনের প্যাকেজ। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয় নির্বাচনের প্যাকেজ। প্রথমে আমি শুরু করতে চাই মোশাররফ হোসেন ঠাকুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অর্থাৎ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনায় যেটি বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ কোট আনকোট যদি গ্রহণ করে তাহলে ডিসেম্বর, এবং বৃহত্তর প্যাকেজ যদি তারা গ্রহণ করে তাহলে সেটি হবে জুন মাসে চলে যাবে, এ ধরনের কথা বলেছেন। আপনারা বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে হতে হবে, সেই প্রস্তুতি আপনাদের আছে এবং কর্মসূচিও দিচ্ছেন। বিষয়টা যদি আরও বিস্তৃত ব্যাখ্যা করেন। ধন্যবাদ সেলিম ভাই। আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক, দেখুন যে ডক্টর ইউনুস একটু বুদ্ধিমান মানুষের পরিচয় দিতে চাচ্ছেন আর কি এই বিষয়ে নির্বাচনের প্রশ্নে। উনি, আপনার মনে আছে কিনা, প্রথম উনি বলছিলেন যে ওনার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু। উনি বলেছিলেন নির্বাচিত সরকারের চেয়ে এটা একটু কম হবে। তো এটা কি 4 বছর 11 মাস? তারপরে এটা নিয়ে যখন হই হুলস্থুল চলতে থাকলো, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বললেন যে আমরা 18 মাস এই সরকারকে সাপোর্ট দিয়ে যাব। তখন উনি এসে বললেন, এখন যে কথাটা বলছেন যে 25-এর শেষ অথবা 26-এর শুরুতে দেখবেন, কথায় উনি সুইং করছেন বারবার, কথায় থাকছেন না। তার প্রেস সেক্রেটারি উনি শফিকুল ইসলাম, উনি এসে বললেন যে না, 25-এর শুরু অথবা 25-এর শেষ অথবা 26-এর জুন। এখন 12 হাত মৌলানার 13 হাত দাড়ি, 12 হাত কাকুরের 13 হাত বিচির দিকে উনি গেলেন। ওনার যে বিচি প্রেস সেক্রেটারি বলছিল জুন মাস, এই বিচির দিকে উনি গেলেন, গিয়ে বললেন যে ছোট প্যাকেজ না বড় প্যাকেজ, ছোট প্যাকেজ দিলে ডিসেম্বর মাসে নির্বাচন, বড় প্যাকেজ দিলে কি জুন মাসে নির্বাচন। আমি আপনাকে একটা বলি, কনফ্লিক্ট রেজুলেশনের একটা থিওরি আছে। যদি আপনার অপোনেন্ট নো বলে, আপনি তো অফার দিচ্ছেন, আপনার অপরপক্ষ তো আপনাকে নো বলতেই পারে। আমি ছোট প্যাকেজও নিব না, বড় প্যাকেজও নিব না, আমি আপনার কাছে কোনো প্যাকেজই নিব না। আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্রোগ্রাম, আমার সুস্পষ্ট কর্মসূচি আছে, আমার সুস্পষ্ট স্বপ্ন আছে জনগণকে নিয়ে, আমার দীর্ঘ 16-17 বছরের আমার কর্মসূচি মাঠে দেওয়া আছে, আমি আমারটা বাস্তবায়ন করব। আপনার কাছে আমি কোনো প্যাকেজই চাই না, আপনার কাছে আমি কোনো প্যাকেজই চাই না। তাইলে আপনি কি বলবেন? কালকে নির্বাচন দেবেন? না, আপনি না চাইতে পারেন, অন্যরা তো প্যাকেজ চাইতে পারে,
সংক্ষিপ্ত আমি প্যাকেজ আপনাকে বড় একটা প্যাকেজ কথা বলি, যে কোনো একটা আমি আপনাকে একটা কথা বলি যে কি বলে চড়ুই পাখিও পাখি, ঈগল পাখিও পাখি, কাকও পাখি। তো আপনি চড়ুই পাখি ঈগল একসাথে ম্যাপে সংখ্যা দিয়ে বলবেন তা তো হবে না। এখানে কোয়ালিটি কোয়ান্টিটির প্রশ্ন আছে, ওয়েটের প্রশ্ন আছে। আপনার কয়েকদিন আগেও দেখেন যে বেশ কয়েকটা পত্রিকায় জরিপ আসছে, বিএনপির পক্ষে আসছে 41 বা 42%, জামাত 31%, আওয়ামী লীগ 13%, 5% নতুন রাজনৈতিক দলগুলো, 0.5% গণপরিষদ। তো এইখানে আমি আপনাকে বলছি, উনি যদি খেলতে চান, মনে করেন যে উনি 34টি রাজনৈতিক দলকে সাথে নিচ্ছেন, 34টি রাজনৈতিক দলকে সাথে নিয়ে এখন সংখ্যায় উনি বলবেন, আমি তো সংখ্যায় 3টা বা 4টা পার্টিকে বাদ দিয়ে 30টা পার্টিকে যোগ করলে কি একটা পার্টি সমান হয়? বাকি 30টা পার্টিকে যোগ করলে কি একটা পার্টি সমান হয়? সেকেন্ড বা ফার্স্ট পার্টি সমান হয়? সমান হয় না। তো এখানে সংখ্যা দিয়ে বিচার না করতে আমি ডক্টর ইউনূসকে বলবো যে ডক্টর ইউনূস আমাদের কাছে একটা বিষয় হচ্ছে যে ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপরে 10 রাজনৈতিক দল প্রতিক্রিয়া জমা দিয়েছে, কিন্তু আপনারা সহ 16টি দল কিন্তু এখনো সময় চেয়েছে বা দিচ্ছে। তাহলে এগুলো তো দেওয়ার প্রয়োজন আছে কি না? আমি আপনার এই জায়গাটাতে আসি। ডক্টর ইউনূসকে আমরা এখনো সম্মান করছি, একজন সম্মানিত মানুষ, আমাদের সম্মতির ভিত্তিতেই তিনি এসেছেন। কিন্তু আমাদের সাথে উনি পলিটিক্সের খেলা খেলবেন, এটা না খেললে ভালো হয়। আর এই যে নো টিক চিহ্ন দিন, হা হলে টিক চিহ্ন দিন, না হলে টিক চিহ্ন দিন, এই যে এমসিকিউ পরীক্ষা, রাজনৈতিক দলগুলি এমসিকিউ পরীক্ষা সরকারের কাছে দেয় না। বিএনপি, আমি জানি না বিএনপি, আমার মনে হয় বিএনপি তার নিজস্ব একটা বক্তব্য, এটা সে সংস্কার প্রস্তাবটা কিভাবে চায় সেই বক্তব্যটা গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, এবং ইয়েস নো এগুলিতে কোন টিক চিহ্ন দেওয়ার মধ্যে না যাওয়া উচিত। আমি গভর্নমেন্টের কাছে এমসিকিউ পরীক্ষা দেই না, রাজনৈতিক দল কারো কাছে এমসিকিউ পরীক্ষা দেয় না। রাজনৈতিক দল একজনের কাছে পরীক্ষা দেয়, সেটা হচ্ছে জনগণ। জনগণের কাছে পরীক্ষা দেয়, জনগণ আমাকে পছন্দ করে। আচ্ছা, আর ছোট্ট একটা প্রশ্ন করি যে অর্থাৎ যদি আপনারা বলছেন ডিসেম্বরে নির্বাচন, কিন্তু অন্য দলগুলো যদি অর্থাৎ বৃহত্তর প্যাকেজ প্রত্যাশা করে, সেক্ষেত্রে নির্বাচন তো জুনের দিকেই চলে যাবে। তা আপনারা যদি একা প্যাকেজটি চান তাহলে কি সেটা কি দাঁড়াবে? সেই ক্ষেত্রে আমার সক্ষমতার উপর নির্ভর করবে। আমি আওয়ামী লীগের শেখ হাসিনার এত ঝড় ঝাপটার মধ্যে টিকেছিলাম, আমি তো দাঁড়িয়েছিলাম 13 সাল থেকে আমি শুরু করেছি, 24 সাল পর্যন্ত আমি ছিলাম। কেউ কেউ তো 3 মাসেই একবার শুধু 6 তলায় উঠে একদিন জেল না কেটেই, একদিন রিমান্ড না কেটেই ক্লান্ত হয়ে গেছিলেন। তো ধন্যবাদ। তো এই জন্য আমি বলছি, আমাদের 17 বছর জেল খেটে অভ্যাস হয়েছে। আগামীতে ডক্টর ইউনূসের জেলে যেতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, আপনি কি বলবেন? বিশেষ করে আমি আগেই বলেছি যে নতুন রাজনৈতিক দল যেটা এনসিপি সহ 16টি দল একটা সময় চেয়েছে এই 6টি সংস্কার কমিশনের প্রতিক্রিয়ার ব্যাপারে, অন্য 10টি দল জমা দিয়েছে, এবং সেক্ষেত্রে নির্বাচনে কিন্তু সেই এবং অন্যদিকে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন তারা একদম ক্লিয়ার রোডম্যাপ চান, অনেকে চাচ্ছে সংস্কারের পরে হবে, নানা রকম বিতর্ক তো আছে, আপনি জানেন গণমাধ্যমে আছে। আপনি কি মনে করেন নির্বাচন নিয়ে কী হচ্ছে, সংস্কার নিয়ে হচ্ছে? কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে 7 মাস হয়ে গেলে কোনো দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না, অনেক তাড়াহুড়ো আছে, সব কিছু মিলে। আপনি কি বিশ্লেষণ, কি আপনার দৃষ্টিভঙ্গি কী ব্যাপারে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা আর গ্রামীণ ফোনের প্যাকেজ ঘোষণা করা ঈদ উপলক্ষে এটি এক জিনিস না। আজকে যেটা দেখা গেল এটা অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক দল একটা রাষ্ট্র পরিচালনা করবে, কোনো রাজনৈতিক দল সরকারের কাছে বলেনি যে কালকের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, এবং তাদের আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারটি এসেছে, এই সরকারটিকে এখন পর্যন্ত যথেষ্ট সহযোগিতা করছে। বাংলাদেশের বড় দল বিএনপির কর্মসূচিগুলো যদি আপনি দেখেন, আমার কাছে মনে হয় যে অনেকটা রক্ষণশীল কর্মসূচির কথা তারা বলছে। তারা 2 দিন রাস্তায় বিক্ষোভ করছে, এবং এটা একেবারে ট্র্যাডিশনাল কতগুলো কর্মসূচি। সরকারকে একেবারেই নো ইয়েস
এই জায়গাটায় তারা যায়নি। অর্থাৎ তারাও চাইছে সরকারের উপরে একটা চাপও যেমন রাখতে, নিজের সংগঠনকে অর্গানাইজ করতে, অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান কিন্তু বারবারই বলছেন তারা তত্ত্বাবধায়ককে সহযোগিতা করতে চান এবং ফেল করতে দেওয়া যাবে না, কিন্তু বলেছেন। যেটা দেখতে পাচ্ছি আমি আগে যেটা বললাম যে কালকেই নির্বাচন হতে হবে, আমি সেটি মনে করি না। নির্বাচন হয়ে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এটাও আমি মনে করি না। বাংলাদেশে নির্বাচন হয়েছে, গত 53 বছরে কয়েকটি নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, তারপরেও অনেক সমস্যার সমাধান করতে পারেনি। সেই জায়গাটায় যে সুযোগটা এসেছে এবং সেই ধরনের একজন ব্যক্তির হাত ধরে সুযোগটা এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আমি বলছি, যার পেছনে আমি ওই এস আলমকে দেখিনি, যার পেছনে আপনি কখনো নানককে দেখেননি, যার পেছনে শাওনকে দেখেননি। আমরা তার কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি। সেই কারণে আমরা এই কথাগুলো বারবার বলি যে তিনি যে সুযোগটি পেয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি এই দেশটাকে, গণতন্ত্রকে কিছু দূর এগিয়ে নিয়ে যাবেন এবং শহীদের প্রত্যাশা পূরণে তিনি একটা ভূমিকা রাখবেন। কিন্তু গত 7 মাসে আমার কাছে মনে হচ্ছে যে সরকার এবং সরকারের ভেতর থেকে, এবং এটি ক্রমশই বিস্তৃত হচ্ছে, রাজনীতিকে নিয়ে পলিটিক্স করার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। রাজনীতি নিয়ে পলিটিক্স, এটা কেন বলছি? আপনি গ্রামে দেখবেন মানুষ, আপনি তার সাথে একটু ঠাট্টা মশকরা বা এই ধরনের কিছু যদি করেন, তিনি আপনাকে বলবেন, ও তুমি আমার সাথে পলিটিক্স করো। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে পলিটিক্সটাকে অনেক সময় নেগেটিভলি দেখা হয়। আমি এখানে দেখতে পাচ্ছি যে আজকে যে প্যাকেজের কথা বলা হচ্ছে, আপনি সরকার দায়িত্ব গ্রহণ করেছে আগস্ট মাসে, ডিসেম্বর পর্যন্ত তার প্রায় 17 মাস সময় হওয়ার কথা। 17 মাসের মধ্যে আপনি একটু করতে পারবেন, আর তারপরে আরও 4 মাস 3 মাস বেশি দিলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো আপনি এই 17 মাসের মধ্যে আপনার অর্জনটা কি এখন পর্যন্ত রাজনীতিতে এবং দেশকে একটা গণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে যাওয়া, একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের অর্জন কতটুকু? আমার কাছে দৃশ্যমান আমি কোনো অর্জন দেখি না। তারপরেও সরকার যে চেষ্টাগুলো করছে, আমরা যেটা বলছি, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং আপনি দেখছেন সংস্কার কমিশনগুলো যে রিপোর্টগুলো দিচ্ছে, আগামী আগস্ট পর্যন্ত আবার এটাকে একটা সময় দেওয়া হয়েছে। অর্থাৎ আগস্টে যদি আপনি এই সংস্কার কমিশনগুলো তারা একটা জায়গায় আসে, তাহলে ডিসেম্বর পর্যন্ত মধ্যে আপনি নির্বাচন কখন করবেন? অর্থাৎ যেটা আমি বুঝি যে আপনার মনের মধ্যে একটা ইচ্ছা আছে, ডিসেম্বরে আপনি যাই বলেন না কেন, কম প্যাকেজ, কম দাম, এই যে কথাগুলো বলছেন, আপনি আসলে ডিসেম্বরে নির্বাচন করতে চাইছেন না। ডিসেম্বরে নির্বাচন করার পরিকল্পনা আপনার নাই। যদি থাকতো তাহলে আগস্ট পর্যন্ত আপনি এই যে সংস্কার কমিশনকে, ঐক্যমত্যের কমিশনকে, এবং এই যে প্রত্যেকটা দিন খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো কোনো অগ্রগতিকে আপনি দেখতে পাচ্ছেন? এই পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সরকারের যে আলোচনাগুলো হয়েছে, যে বৈঠকগুলো হয়েছে, এই বৈঠকগুলো ওই যে হরদরের যে বৈঠক, আসেন সবাই দাঁড়াই, তারপরে একটা ফটো সেশন করি, তারপরে চলে আসি, তারপরে বলা হয় যে আপনাদেরকে আবার ডাকা হবে, কবে? আর সময় মতন ডাকা হবে। সরকারের এই সময়কালে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনাটা রেগুলার হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সম্ভবত পলিটিক্যাল পার্টিগুলোকে সেইভাবে গুরুত্বটা দিচ্ছে না, এবং না দেওয়ার কারণে এই যে নির্বাচন বিষয়ে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো তো জাতিসংঘের মহাসচিবকে বলার দরকার নেই। আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে নিয়ে বসেন। মোশাররফ ভাই যথার্থ বলেছেন, আপনি এমসিকিউ প্রশ্ন পাঠিয়ে দিচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। আমি আমার জীবনে এর আগে আমি 90-এর এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের আমরা কর্মী ছিলাম। 1/11-এর সময়, সেই সময় আমরা রাজনীতিকে দেখেছি। আমি এইভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে সরকারের পক্ষ থেকে, যে সরকারকে একটা লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ এই জায়গায় বসিয়েছে, তারা কোনো পলিটিক্যাল পার্টিকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আপনি পার্টি অফিসগুলোতে এইভাবে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি ইয়েস, নো, ভেরি গুড এটা লিখে আমাদেরকে পাঠিয়ে দেন, এটা হয় না। কিন্তু তারপরেও সেই ঘটনাগুলো ঘটছে এবং আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই কারণে যে আমাদের যে সম্ভাবনার যে জায়গাগুলো তৈরি হয়েছিল, আমি দেখতে পাচ্ছি সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এক কলেজ শিক্ষক আমাকে বললেন, গত 7-8 মাসে বিভিন্ন জায়গা, আপনি জানেন এবং আপনাদের এখানে অনেক আলোচনাও হয়েছে, প্রায় 2000-এর বেশি শিক্ষককে তার চাকরির থেকে জোর করে
বিদায় নিতে বাধ্য হয়েছে না? সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সার্কুলার দিয়ে যে তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হবে। একজন শিক্ষককেও সরকারের সেই নির্দেশ মেনে তাদের পদে পুনর্বহাল করা হয়নি। অর্থাৎ সরকার যে কথাগুলো বলছে সেই কথাগুলো সে নিজেও এক্সিকিউট করতে পারছে না। কেন পারছে না? পারছে না এই যে সরকারের যে টিম ওয়ার্কটা আছে, এই টিম ওয়ার্কের মধ্যে একাধিক মত আছে, মতের পার্থক্য আছে এবং তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে। নির্বাচন এই সময়কালের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু পলিটিক্সে, কিন্তু আপনি দেখছেন যে এই বিষয়টিতে সরকারের উপদেষ্টারা নির্বাচন নিয়ে কথা বললেই প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে যে এটি তাদের বলার কথা না। প্রেস উইং এর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, প্রেস উইং এর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু এই ব্যাখ্যাটা সরকারের কোনো উপদেষ্টা দিলে বলা হচ্ছে যে এটা বলার অধিকার ওনার নেই। অথচ এই উপদেষ্টারা অন্যান্য তার মিনিস্ট্রির সমস্ত বিষয় নিয়ে কথা বলছেন, তখন কিন্তু প্রেস উইং বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যেটা ওনার পার্সোনাল ওপিনিয়ন। যখন নির্বাচন নিয়ে কথা বলছেন তখন বলা হচ্ছে এটি ওনার পার্সোনাল ওপিনিয়ন। আমি দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বিলম্বিত করা, প্রলম্বিত করার একটা চেষ্টা, একটা উদ্যোগ আছে এবং এটি ক্রমশই অনেকটা গুছিয়ে সামনে আনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো আমার ধারণা এখন পর্যন্ত এর গুরুত্বটা বুঝতে পারছে না যে নির্বাচন নিয়ে এখানে একটা ছেলে খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ধন্যবাদ জনাব সোহরাব হাসান, আপনি কি বলবেন? যেটি বলবার চেষ্টা করলেন শরীফুজ্জামান শরীফ, বা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন বিলম্ব সহ্য করা হবে না, তারা প্রোগ্রামও দিয়েছে এবং অনেকেই শঙ্কা প্রকাশ করছে যে নির্বাচনটা পিছিয়ে যেতে পারে। এর ভিতরে এই দুটি প্যাকেজের কথা এসছে, একটি বৃহত্তর প্যাকেজ, অন্যটি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ। কোন প্যাকেজটি গ্রহণ করা উচিত দলগুলো? ধন্যবাদ। আসলে নির্বাচন বা গণতন্ত্র তো প্যাকেজের বিষয় হয় না, যে প্যাকেজে তো আপনার বিকল্প থাকে, যে এটা গ্রহণ করলেন বা এটা গ্রহণ করলেন। 500 টাকার আপনি প্যাকেজ নেবেন না 1000 টাকার। এখন গণতন্ত্র আপনি 500 টাকার গণতন্ত্র নেবেন না 1000 টাকার গণতন্ত্র নেবেন, এটা তো এই সমীকরণ তো হয় না। বিষয়টা হচ্ছে আমার সহ আলোচক বিস্তারিত বলেছেন, এই সরকারের উদ্দেশ্য, এই সরকার এসেছে কেন? দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং রাজনৈতিক দলগুলো অভিপ্রায় অনুযায়ী, কিন্তু রাজনৈতিক দলগুলো মানে জনগণের অভিপ্রায় অনুযায়ী, যারা আন্দোলনে ছিল গত বছর সরকার, আওয়ামী লীগ সরকার বিরোধী সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন হয়েছে, যে ছাত্র নেতারা ছিল, রাজনৈতিক দল ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল। এখন সবাই মনে হচ্ছে যে সবাইকে পিছনে ফেলে সরকার নিজে একটা অবস্থান নিতে চাচ্ছে, সরকারি গণতন্ত্রটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার। যদিও অন্তর্বর্তী সরকার হচ্ছে যে গণতান্ত্রিক উত্তরণের ব্যবস্থাটা করা, এবং এই সরকার প্রতি রাজনৈতিক দলগুলোর, এই সরকারের প্রধান শক্তি কি? শক্তি হচ্ছে জনসমর্থন। সেটা তো ভোটের মাধ্যমে আসেনি, রাজনৈতিক দলগুলো সমর্থন করেছে। এখন এই 7 মাস পর এসে মনে হচ্ছে সেই সমর্থনটা অনেকখানি ফিকে হয়ে আসছে। আবার সরকার হয়তো মনে করছে এখন রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রয়োজন নেই ততটা। প্রধান উপদেষ্টা যতটা নির্বাচন সংক্রান্ত যত কথা বলেছেন সব বেশিরভাগই কিন্তু বিদেশিদের সঙ্গে, হয় বিদেশি কূটনীতিক অথবা বিদেশি দূত অথবা বিদেশি সংবাদ মাধ্যম, যে কথাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে বলার কথা। আরেকটি ব্যাপার, যে সরকার যখন বলছিলেন, যে সরকার প্রধান, যে যদি কম সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তাহলে এই বছর ডিসেম্বরের মধ্যে, আর যদি বেশি চায় আগামী বছর জুনের মধ্যে, সেই অবস্থান থেকে সরে আসেনি। এরপর কিন্তু আমরা নানা রকম কথাবার্তা শুনছি সরকারের পক্ষ থেকেই। এমনকি প্রধান উপদেষ্টা তো বিদেশি সংবাদ মাধ্যমে ডিসেম্বরের কথা অনেকবার বলেছেন, যে ডিসেম্বরই আমাদের লক্ষ্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা। কোথায় যেন একটা সরকারে আস্থাহীনতা আছে। এখন আস্থাহীনতা কি রাজনৈতিক দলগুলোর প্রতি? সেটা হতে পারে যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্র দেবে না, সুতরাং নির্বাচন দিয়ে কোনো কাজ হবে না, সেটাও স্পষ্ট বলা উচিত। আর যদি আস্থাহীনতা হয় যে সরকারের যে এখন কাঠামো, উপদেষ্টা পরিষদ অথবা আমলাতন্ত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা নির্বাচন করার ব্যাপারে যথেষ্ট প্রস্তুত নয় বা দক্ষ নয়, বা তাদের
সেরকম সেই কাঠামো নেই। সেক্ষেত্রে কাঠামোটা তৈরি করা। এখন যেমন ইতিমধ্যে একজন সদ্য সাবেক উপদেষ্টা এবং নতুন একটি দলের প্রধান, তিনি কিন্তু বলছিলেন যে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে নির্বাচন করা যাবে না। এখন এই পরিস্থিতি যে ভালো হবে 6 মাস পর, তার নিশ্চয়তা কি? হ্যাঁ, আমরা আশা করি যে ভালো হবে। যদি ভালো না হয়, বরং নির্বাচনের তারিখটা ঠিক করে নিলে বা নির্বাচনে একটা সময়সীমা দিলে এরপর কি করণীয়, কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। কিন্তু যেন সোহরাব হাসান, তাদের কোনো কোনো নেতার কিন্তু এমনও বক্তব্য আছে যেটি যেহেতু যারা অর্থাৎ এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের বিচার কার্য সমাপ্ত না পর্যন্ত নির্বাচন হবে না, একটা আলোচনা আছে। অন্যটিকে যে সংস্কারটা পরিপূর্ণ শেষ হওয়ার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ধরনের কিন্তু বক্তব্য আছে বিভিন্ন দলের আছে। শুনেন, সেক্ষেত্রে কি করবে অন্তর্বর্তী সরকার? যে কোনো দলের ছাত্র নেতা বা রাজনৈতিক দলের নেতারা মাঠে যে বক্তব্য দেন, বক্তৃতা দেন, সেটাকে আক্ষরিক অর্থে ধরাটা ঠিক হবে না। কারণ এটা তার কর্মীদের না, সংস্কার নাম বলছি যে এই যে বিচার না হওয়া পর্যন্ত। আর বিচার তো 5 বছরের শেষ হবে না। ধরেন 5 বছরের শেষ হলো না, 5 বছরে কেন, এটা 15 বছরে শেষ হবে না। কারণ আওয়ামী লীগ তো বিএনপি নেতাদের ক্ষমতায় আসার পর থেকেই তো তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, এবং যেটি কোনো কোনো মামলার হচ্ছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মামলা, সেই মামলা তো আওয়ামী লীগ বিদায় নেওয়ার আগ পর্যন্ত শেষ করতে পারেনি। অনেক মামলা এখনও ঝুলে আছে, এমনকি গুরুতর মামলাগুলো। তো সুতরাং এই বিচার কবে শেষ হবে, কিভাবে শেষ হবে? হ্যাঁ, আরেকটা পারে যে বিচারের কী বলে একটা ক্যাঙ্গারু কোর্ট করে বিচার করতে পারে, এর উদাহরণও বাংলাদেশের ইতিহাসে কিন্তু আছে। তা আমরা চাই যে একটা ন্যায় বিচারও তো গণতন্ত্র। বাক স্বাধীনতা যেমন গণতন্ত্র, ন্যায় বিচার গণতন্ত্র, ভোটাধিকার গণতন্ত্র। এখন একটা এই সরকারের মধ্যে কোনো কোনো নাগরিক সমাজের মধ্যেও এক ধরনের রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের অনাস্থা আছে, যে আবার যদি সেই পরিবেশ ফিরে আসে, আবার যদি পুরনো শাসন ফিরে আসে। এখন সেটার এই সংখ্যাটা কাদের? এই সংখ্যাটা এই সরকারের আছে। এই সংখ্যাটা আন্দোলন তো করেছে রাজনৈতিক দলগুলো, দলগুলো করেছে, ছাত্র নেতাদের আছে। কিন্তু আমরা আন্দোলন যখন করেছে, আন্দোলনের একটাই লক্ষ্য ছিল শেখ হাসিনার সরকারের পতন, তার বিদায়। এবং এরপর কে কিভাবে করবে, কিভাবে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ হবে, এ ব্যাপারে কারো একমত ছিল না। এখনই তো যারা আন্দোলন করেছে, কেউ এখানে ইসলামী শাসন চান, কেউ এখানে তৌহিদি শাসন চান, কেউ খেলাফতের শাসন ব্যবস্থা চান, কেউ এখানে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চান, কেউ শরিয়া আইন তো এই খেলাফতের শাসনের মধ্যেই আছে, আর কেউ এখানে একটা মধ্যপন্থার আধুনিক বলি বা পশ্চিমা গণতন্ত্রের ধারায় দেশকে এগিয়ে নেওয়ার, এবং তার মধ্যে যেখানে সব দলের সব মতের এক ধরনের সহ অবস্থান। তাহলে এত বিভাজন কি কিভাবে মেটানো সম্ভব? আপনার কাছে আমি পরে আসবো, জানো সেটা খুবই কঠিন বিষয়। সেই একটা এক্সট্রিম জায়গা, লিবারেল নানা বিষয়ে আমি আসবো এই প্রসঙ্গে আপনার কাছে পরে। মোশাররফ হোসেন ঠাকুর, আপনার কি প্রতিক্রিয়া বক্তব্য আছে যে নানা রকম নানা পথ আছে, নানা বিভাজন আছে, যারা আন্দোলনগুলো করেছে অংশীজন আছে, তাদের ভিতরে যেটা সোহরাব হাসান বললেন, কেউ খেলাফত চান, কেউ নানা রকম বিভাজন আছে। সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার কি করতে পারে? নির্বাচনটি অন্তর্বর্তী সরকারের একটি মাত্র ব্যবস্থা, তার প্রথম প্রায়োরিটি ঘোষণা করা, 1, 2, 3, 4, 5। তার আমি মনে করি তার প্রথম প্রায়োরিটি হচ্ছে একটা ট্রান্সফরমেশন অফ পাওয়ার, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন বা ট্রানজিশনটা সুন্দরভাবে তার বিদায় হওয়া, তার বিদায়ের পথটা সুগম করা, সুন্দরভাবে যাওয়ার পথটা সুগম করা, এটা হলো তার প্রথম টার্গেট। এটা কিভাবে হবে? একটা নির্বাচনের মাধ্যমে হবেন না উৎখাত হবেন? দুভাবেই হতে পারে। উনি একটা স্বাভাবিক বিদায় হলো, খুব হ্যাপি এন্ডিং হলো তার, এইটা চান, নাকি একটা তিক্ততার মধ্যে দিয়ে বিদায় হতে চান? উনি এটা ডিসাইড করবেন। নাকি একটা সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি বিদায় হতে চান? এটা তার জন্য কতটুকু ভালো, জনগণের জন্য কোনটা ভালো, এটা ঠিক করতে হবে। প্রথম কথা হচ্ছে তার একটা বিদায়ের রাস্তা
তিনি চিন্তা করবেন। নাম্বার 2 হচ্ছে যে আমরা মনে করি যে এই জায়গায় একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন যদি হয় তাইলে তার জন্য ভালো, সবার জন্য ভালো। তো এইটার জন্য কি কি করতে পারেন? দেখুন, সরকারের অস্ত্র উদ্ধারের বিষয়ে কোনো বক্তব্য নাই, খেয়াল করবেন আপনি। অস্ত্র 7,500 অস্ত্র, লাইট মেশিন গান, সাব মেশিন গান সহ এইরকম অস্ত্র সহ 7,500 অস্ত্র এবং 6.5 লক্ষ গোলা বারুদ লুট হয়েছে। এই লুটগুলি কারা করেছে প্রতিটা অঞ্চলে এরা কিন্তু সবাই জানে। বাগেরহাটে শরীফের এলাকায় কে কে অস্ত্র লুট করেছে এটা কিন্তু এলাকাবাসী জানে। এই ব্যাপারে কোন কথা বলে না। এই অস্ত্রটা কাদের কাছে আছে? এই অস্ত্রটা বিএনপির হাতে নাই। আপনাকে আমি বললাম কারা এই অস্ত্র লুট করার লোক, এটা জনগণকে আমি বিচার দিলাম। জনগণ তার এলাকায় চোখ হাঁটিয়ে দেখুন কারা এই অস্ত্রগুলো লুট করেছে, থানার অস্ত্রগুলি। এটা বলেন না, এটা প্রথম প্রায়োরিটি হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের আমলে 50,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে, আপনি এটা বাতিল করে দিলেন সবার লাইসেন্স 9 থেকে 24 পর্যন্ত, একটি অস্ত্র জমা পড়ে নাই, কোনো উদ্যোগ আপনার নেই। তারপরে আপনি দেখুন যে প্রশাসনকে অ্যাক্টিভ করা, আপনি প্রশাসনের মাথার উপর একটা খোলা তলোয়ার ঝুলিয়ে রাখছেন, যখন যারে খুশি বলতেছেন জুলাই অভ্যুত্থানের বিপক্ষে লোক, এই জন্য তার চাকরি খাওয়া হলো, 25 বছর হয়েছে, যাও বাড়ি যাও। এর মধ্যে আমি বলি একজন শিল্প সচিব ছিলেন জাকিয়া সুলতানা, তাকে হঠাৎ করে বললো যে অভ্যুত্থানের বিপক্ষ শক্তি। এটা কথা ছিল কি যে উনি অভ্যুত্থানের পক্ষে থাকবেন? কোন সচিবের কথা ছিল? ছিল না। আপনি পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করবেন, উদ্যোগ নাই। আপনি খোলা তলোয়ার ঝুলাই রাখছেন, একদিন এড়ে অ্যারেস্ট করেন, একদিন ওরে ধরেন। আপনি বলবেন এতজন পুলিশ, 2 লাখ পুলিশের মধ্যে 500, 600, 1000, 2000, 2200, 3000 অভিযুক্ত, বাকি 1,97,000 নির্দোষ, সবাই কাজ করো দেশের জন্য। আপনি এটা বলছেন না, কিন্তু আপনি খেয়াল করবেন এইগুলো হলো প্রায়োরিটি। আমি আপনাকে বলতেছি, মনে হয় যে বাইরে থেকে শুনছেন, আমি প্রেসক্রাইব করতেছি। তো আপনি পুলিশকে অ্যাক্টিভেট করার জন্য আপনি বলবেন এই 3000, 4000, 5000 অভিযুক্ত, এই কাজটা সমাপ্ত করতে লাগে 30 ডেজ, 45 ডেজ। পুলিশের এতজন অভিযুক্ত আর বাকি সব নির্দোষ, সবাই কাজ করো, আপনি দেখবেন যে সব ঠিক হয়ে গেছে পুলিশের। মোশাররফ হোসেন ঠাকুর যে কথা বলছিলেন আপনি, যে দেখুন একটা ইলেকশনের জন্য তো প্রথম আপনি দেশ ঠিক করবেন, সংস্কারের আগেও তো দেশ ঠিক থাকতে হবে। তো দেশ ঠিক থাকার জন্য যে কাজগুলি দরকার, প্রশাসনকে আপনি সচল রাখা দরকার, আপনি পুলিশকে সচল রাখবেন, এগুলো তো সবার আগে। তো আপনি এইগুলাকে অচল করে দিচ্ছেন, প্যারালাইজড করে দিচ্ছেন, অকার্যকর করে দিচ্ছেন, যার কারণে দর্শন বাড়ছে। আপনি আসিয়া কিনা কান্নাকাটি করছেন, আসিয়ার জন্য এই ইউ শুড বি প্রসিকিউটেড, ইউর চিফ অ্যাডভাইজার অ্যান্ড হিজ হুম অ্যাডভাইজার, দে শুড বি এক্সিকিউটেড, প্রসিকিউটেড। কারণ আপনি 7 মাসে পুলিশকে অ্যাক্টিভেট করতে পারেন নাই। পুলিশ নামক প্রতিষ্ঠানটি যে আছে অ্যাক্টিভেট নাই। দেখে মানুষ যে আজান দিয়া জেলায় জেলায় বাড়ি ভাঙে। আপনি বলুন তো সৈয়দ নজরুল ইসলাম বাড়ি ভাঙবে কেন? সৈয়দ নজরুল ইসলামের বাড়ি ভাঙবে কেন? কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম বাড়িতে আগুন দিয়েছে, 3 জন মারা গিয়েছে, 3 জন কাজের লোক মারা গিয়েছে ভিতরে। আমি এটার বিরোধিতা করি। আপনি একটা গভর্নমেন্ট আজান দিল যে বুলডোজার নিয়ে যাও, সামনে যদি আর্মি পড়ে আর্মির উপর দিয়ে উঠাই দিবা, তারপরেও আপনি থামান না কেন? আর ইউ গভর্নমেন্ট? আপনি বলেন আবার যে দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, কেউ মামলা রুজু করতে পারে। হাউ ডিয়ার, হাউ ফানি! একজন চিফ অ্যাডভাইজারের মুখে আমি কোন 53 বছরে কোন রাষ্ট্রপ্রধানের মুখে এইরকম, কোন সরকার প্রধানের মুখে এইরকম দায়িত্ব জ্ঞানহীন কথা শুনি নাই যে দেশে তো আইন আদালত আছে, তারা মামলা করতে পারে, বাড়ি ভাঙছে তো কি হয়েছে? এটা বলতে পারেন? একজন শান্তিতে নোবেল বিজয়ী মানুষ, উনি বলতে পারেন এটা? আমি আপনাকে বলি, এখনো আপনাকে আমরা সসম্মানে ডক্টর ইউনূস স্যার মহোদয়, আপনি দয়া করে আপনি নির্বাচনের একটা ব্যবস্থা করুন। আপনার অল্প প্যাকেজও দিতে হবে না,
বড় প্যাকেজে দিতে হবে না। আমাদের প্যাকেজ আছে 31 দফা, দরকার হলে সিপিবিকে নিয়ে, প্রথম আলো বা অন্যান্য আদার সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে এই 31 দফাকে যদি আরও বর্ধিত করতে হয় সেটা করব। আমরা জনগণের কাছে আমরা দায়বদ্ধ, আমরা ভোট করে ক্ষমতায় তাহলে আপনারা কোনো প্যাকেজ নিচ্ছেন না? আমি মনে করি এরকম প্যাকেজের অফার, তিনি এই প্যাকেজের অফারটা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলির সাথে, জাতিসংঘের মহাসচিবের সাথে। এটা অবান্তর, উনি অপ্রাসঙ্গিক আলোচনাটি করেছেন। তো এই কারণে আমি মনে করি রাজনৈতিক দলগুলির এইরকম এমসিকিউর প্যাকেজ একবার রিফিউজ করা উচিত, যে আমরা আপনার এমসিকিউর প্যাকেজ নিলাম না, আমার যে প্রস্তাবনা আছে ওই প্রস্তাবনা থেকে আপনি দেখে কি কি করবেন, যেটা করবেন আমার মতো যেটা হবে আমি ইয়েস বলবো, আমার মত যেটা হবে না আমি রিজেক্ট করবো পাবলিকলি। এইটা হচ্ছে পাবলিকের স্ট্যান্ড হওয়া উচিত। ধন্যবাদ। ও আরেকটা সূচ্য কথা রয়েছে, আমি আজকে শুনলাম যে একটা অ্যাক্রিডিটেশন কার্ড ধরুন সব সাংবাদিকদের বাতিল করলো। নাহিদ আজকে পার্টি করতে আসছো, বাজান তুমি না কয়েকদিন আগে এখন বলো প্রেস ফ্রিডমের কথা, তুমি সব সাংবাদিকদের গড়ে হরিবল সেই বাতিল করে আসলে কেন? আপনার এরশাদ শেখ হাসিনাও তো সকল সাংবাদিকদেরকে, বিএনপি সাংবাদিক, জামাতের সাংবাদিক, সব সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয়। আপনি করলেন কেন? এখন আসছেন দল করতে আর সিপিবি অফিস অ্যাটাক করতে বলে। আমি মনে করি আমরা এই অনুষ্ঠান থেকে বললাম সিপিবি অফিসের সামনে সব নিরাপত্তার ব্যবস্থা করবেন, আর্মি দিয়া বিডিআর দিয়া নিরাপত্তার ব্যবস্থা করবেন। সিপিবি অফিসে একটা ডিল ছুটবে, সোজা এর পাল্টা গুলি ছুটবে। এইটা হচ্ছে বক্তব্য। আর যদি না হয় এই জন্য হোম মিনিস্টার, হোম অ্যাডভাইজার অ্যান্ড এই চিফ অ্যাডভাইজার উইল বি প্রসিকিউটেড। ঠাকুর, জনাব শরীফুজ্জামান শরীফ, কথাগুলো শুনলাম। বিশেষ করে আমি সোরাব ভাইয়ের একটা জায়গায় বেশ গুরুত্ব দিতে চাই, যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনের সময়সীমা নিয়ে যে কথাগুলো বলা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, দেশের গণমাধ্যম বা দেশের রাজনৈতিক দলের সাথে কখনোই এই বিষয়টি বলা হয়নি। আমরা বিদেশি গণমাধ্যম, বিদেশি অতিথিদের সাথে সরকার তার জায়গাগুলো বলছে। দেশের অবস্থাটা আসলে যেখানে গেছে, আপনি গত 2 মাসে একটা অভিযান পরিচালনা করলেন, শয়তান খোঁজা কর্মসূচি। 33,000 মানুষকে আপনি গ্রেপ্তার করলেন। যদিও রাষ্ট্র এইভাবে কোনো মানুষকে শয়তান খেতাব দিতে পারে কিনা আমি নৈতিকতার জায়গা থেকে প্রশ্নটা তুলছি। আপনি যাদেরকে গ্রেপ্তার করছেন এর মধ্যে অভিযুক্ত অপরাধী আছে, কিন্তু নিরপরাধ মানুষও আছে। নিশ্চয়ই তাদেরকে আপনি ওই রকমের তদন্ত করে তো আর গ্রেপ্তার করেননি। তো একজন নিরপরাধ মানুষকে আপনি গ্রেপ্তার করলেন, আপনি তাকে একটা খেতাব দিয়ে দিলেন, তাকে একটা সিল মেরে দিলেন শয়তান বলে। কিন্তু এর পরের যে অপরাধের যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা বন্ধ করতে পারলাম না। আমি অপরাধের জায়গায় দেখি 5ই আগস্টের আগ পর্যন্ত এক ধরন, আওয়ামী লীগ তার বিভিন্ন সংগঠনের খুনিরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে সাধারণ নিরস্ত্র জনতার উপরে তারা গুলি করেছে, মানুষ মেরেছে, হত্যা করেছে। আবার 5 তারিখের পরে থানা লুট হয়েছে, 5 তারিখের পরে মাজারে হামলা হয়েছে, পলিটিক্যাল পার্টি অফিসে হামলা হয়েছে, চাঁদাবাজি হয়েছে। তো আপনি তাদের কেউকে কি গ্রেপ্তার করেছেন? তাদের একজনকেও গ্রেপ্তার করেননি। তাহলে আপনি অপরাধীদেরকেও এই যে আলাদা করে ফেলা, যে এই সময়কালে যারা ছিল তাদেরকে আমি অপরাধী হিসাবে ধরছি, এই সময়কালে এসে আমি কেউকে অপরাধী মনে করছি না। যে ঘটনাটি শেখ হাসিনার সময় অসংখ্যবার ঘটেছে এবং আমরা তার ক্রিটিক করেছি। আপনি দেখেন গত কয়েকদিন আগে ইলেকশন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য তারা একটা সার্কুলার দিয়েছে এবং এই সার্কুলার দেওয়ার সঙ্গে সঙ্গে সরকার যে নির্বাচন সংস্কার কমিশন যেটা করেছিল সেই কমিশনের প্রধান বলছে যে এই মুহূর্তে এসে ইলেকশন কমিশন এই কাজটি করতে পারে না, এটা নীতি বিরুদ্ধে, এটা অনৈতিক। তাহলে এই অনৈতিক কাজটা সরকার কেন করছে? নিশ্চয়ই আমরা ধরে নিব যে সরকার এখানে কোনো একটা রাজনৈতিক দলকে বা রাজনৈতিক একটা শক্তিকে ব্রিডিং স্পেস তৈরি করার জন্য কাজ করছে। তো যে সরকারটাকে আপনি নিরপেক্ষ বলে আপনি ক্ষমতায় বসিয়ে দিলেন এবং যার দায়িত্বটা হচ্ছে সবার সাথে একই রকমের আচরণ করা, বিশেষ করে এই যে
ফ্যাসিবাদী শাসনের অবসানের জন্য যারা ভূমিকা রেখেছে তাদের সবার সাথে আপনি ন্যায় বিচার করবেন। কোন দল বড় কোন দল ছোট এটি আপনি বিবেচনা করবেন না, আপনার ভূমিকাটা হবে নিরপেক্ষ। কিন্তু সেই নিরপেক্ষ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সরকার এখানে কেউকে স্পেসটা তৈরি করে দিচ্ছে যে স্পেসের ভেতর থেকে তার বিকাশে সহযোগিতা হয়। নতুন রাজনৈতিক দল গঠন এটা যে কেউ করতে পারে, অধিকারটা সবার আছে। যারা ক্ষমতায় আছেন বাংলাদেশে আমরা আসলে কি চাইছি? আমরা নির্বাচন চাই। যারা ক্ষমতায় আছেন তারা যদি মানে দায়িত্ব ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করেন কোনো আপত্তি নাই। আপনি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে এসে তৃতীয় রিপাবলিক পঞ্চম রিপাবলিক করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সেগুলো না করে আপনি পাবলিকের মুখোমুখি না হয়ে আপনি এখান থেকে বলতে পারেন না যে এই বিষয়ে যদি আপনি আমার সাথে একমত হন তাহলে আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব। এর ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এখানে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর কাউন্টার ফোর্স এখানে তৈরি করা এবং বিকশিত করার একটা চেষ্টা আছে। নতুন রাজনৈতিক দল গঠিত হোক, এই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। ইতিমধ্যেই একটা গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। আমি মনে করি যে তারা বাংলাদেশের যে তারুণ্য পলিটিক্সকে হেড করত সেই তরুণদেরকে রাজনীতিতে নিয়ে আসার জন্য এই উদ্যোগটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি মনে করি যে তারা সফল হোক। তারা 28শে ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে যে সমাবেশ থেকে নতুন দলটি গঠন করেছে, আমি এই দলের মধ্যে কোনো ব্যাংক ডাকাতকে আমি দেখিনি, এখানে কোনো চাঁদাবাজকে আমি দেখিনি। এই নেতৃত্বের মধ্যে আমি কোনো ওই গডফাদারকে দেখিনি। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা একেবারে তরুণ মানে স্বপ্নবান অনেক তরুণকে আমি দেখছি। আমি তাদের সফলতা চাই, কিন্তু আপনি যদি সরকারের মেকানিজমকে ব্যবহার করে অথবা সরকার যদি এই জায়গাগুলোতে কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করে যদি ডেভেলপ করতে চায়, আপত্তির জায়গা হচ্ছে ওই জায়গাটায়। এবং আমি দেখতে পাচ্ছি এই যে ইলেকশন কমিশনের যে নতুন নিবন্ধন আহ্বান করে রাজনৈতিক দলকে নিবন্ধন করার জন্য যে সুযোগটা ইতিমধ্যেই ওই যেটা বললাম, ইলেকশন কমিশন সংস্কারের যে দায়িত্ব দিয়েছিলেন বদিউল আলম মজুমদার, তিনি নিজে ক্রিটিক করছেন এই জায়গাটায়। তাহলে সরকার এটি জানে এবং সরকারের জায়গা থেকে এটি সংশোধন করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরকারের বিভিন্ন জায়গা থেকে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে। শিল্পকলার ডিজি পদত্যাগ করেছেন সরকার। আমরা তো স্বচ্ছতা চেয়েছিলাম। শেখ হাসিনার যে লুণ্ঠন নির্ভর যে শাসন, সেই শাসনের বাইরে এসে আমরা একটা স্বচ্ছ শাসন চেয়েছি। ডিসি নিয়োগের ক্ষেত্রে আপনার কথা মনে আছে? ডিসি নিয়োগের ক্ষেত্রে 3 জন উপদেষ্টাকে নিয়ে একটা কমিটি হয়েছিল এবং বলা হয়েছিল তারা তদন্ত করে রিপোর্ট দেবেন। এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি। তার অর্থ হচ্ছে যে এর ভেতর থেকে প্রশাসনিক যে দুর্নীতি, সেই দুর্নীতি কোনোভাবেই কমেনি। আমাদের এই অনুষ্ঠানের দর্শক যারা, তারা একমত হবেন যে সরকারি অফিসগুলোতে দুর্নীতির যে প্লাবন, দুর্নীতির যে ঢেউ, সেই ঢেউ সরকার বন্ধ করতে পারেনি, আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে পারেনি। কিন্তু সরকারের সমস্ত দৃষ্টিভঙ্গি নির্বাচনকে বিলম্বিত করা এবং এখানে যে গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা, তাদেরকে নানাভাবে কোণঠাসা করার একটা প্রবণতা আমি সরকারের মধ্যে দেখছি। ধন্যবাদ। আবার আসবো জনাব সোহরাব হাসান। বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন তিনি, যারা স্টেক হোল্ডার তাদের অনেকেই। ঠাকুর ভাই তো বেশ তার ক্ষোভ এবং বেদনার কথা বলছেন। অবশ্যই এই সরকারের প্রতি যে প্রত্যাশা বা সরকারের কাছে চাওয়া কি, জনগণের চাওয়া সরকার নিরপেক্ষ থাকবে, সরকারের সমস্ত কাজকর্মে স্বচ্ছতা জবাবদিহি থাকবে। সেখানে অনেক ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের ব্যাপারেও সরকারের উপদেষ্টাদের মধ্যে ঐকমত্য নাই। তারা একটু জাতীয় ঐকমত্য কমিশন করেছে, কিন্তু সরকারের সব উপদেষ্টা যে নির্বাচনের ব্যাপারে আগ্রহী সেটা মনে হয় না। কারো কারো আগ্রহ আছে, প্রধান উপদেষ্টা সহ। তারা একটা মানে কি বলে একটা সময়সীমা দিতে চান, কিন্তু নির্বাচনটা করবে রাজনৈতিক দলগুলো, নির্বাচনটা করবে জনগণ। তো জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে হবে। এরকম যদি পরস্পর রাজনৈতিক দলগুলো একদিকে এক ধারায় চললো এবং অন্তর্বর্তী সরকার আর এক ধারায় চললো,
তাহলে কখনোই ঐকমত্য আসতে পারবে না এবং নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হবে না। সেটা একটা আরও অনিশ্চয়তা তৈরি করবে। এই যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ, অর্থনৈতিক কার্যক্রম এর যে অচল অবস্থা বা অর্থনৈতিক কার্যক্রম যে মন্থরতা, এর একটা বড় কারণ কিন্তু অনিশ্চয়তা। নির্বাচন কবে হবে এটা এই ব্যাপারে, এমনকি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও তারা একটি নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করতে চায়, যেহেতু ওই সরকার 5 বছর ক্ষমতায় থাকবে। সরকার ভালো হবে না মন্দ হবে সেটার ব্যাপারে বিতর্ক হতে পারে, এবং কিভাবে ভালো করা যায়, স্বচ্ছ প্রতিযোগিতা যাতে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেক্ষেত্রে সরকারকে অবশ্যই তার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সরকারকে যাতে কেউ না বলতে পারে এই সরকার অমুক দলের প্রতি পক্ষপাত, অমুক দলের প্রতি বৈরী, অমুক দলের প্রতি তার একটু কি বলে একটা বিশেষ টান আছে। আমি মনে করি যে যেহেতু এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, সুতরাং এই সরকারে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে এই সরকার বিতর্কিত হয়, যাতে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ইতিমধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে। প্রথম হচ্ছে আইনের শাসন, এটা কিন্তু খুব জরুরি। আওয়ামী লীগ আমলে ছিল আওয়ামী শাসন, আর এই সরকারের আমলে যদি শাসনই না থাকে তখন মানুষ কোথায় আস্থা রাখবে, ভরসা পাবে কোথায়? নানা দল মত, আপনি এই যে যারা আন্দোলন করেছে তাদের বিচিত্র এবং বিবিধ দাবি, এক একজন এক এক রকম, তো সেটা ঠিক করবে কে? এই সরকার কিন্তু পারবে না। 34টা দল হোক বা আরও যদি বেশি দলকে তারা আমন্ত্রণ জানিয়ে থাকে, বা ভবিষ্যতে আরও তো নতুন দল আসছে, একসাথে বসে সব ব্যাপারে একমত হবে এটা নয়। যে বিষয়ে একমত হওয়া দরকার, একটি নির্বাচন হতে হবে। নির্বাচনটি সুষ্ঠু হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে, এবং যাতে শুধু রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সব শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে। কেউ না মনে করে এই নির্বাচনটি এমনভাবে হচ্ছে যাতে তারা একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলেন যে 34টা দল এবং অর্থাৎ প্রতিক্রিয়াগুলো চেয়েছে সংস্কার প্রস্তাবনার উপরে, কেউ দিয়েছেন, কিন্তু এখানে যদি বড় ধরনের মতপার্থক্য দেখা দেয় সংস্কার প্রস্তাবনা নিয়ে, সেক্ষেত্রে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে ঠাকুর ভাই যেটা বললেন যে সংস্কারটা আপনার করার দরকার নাই, বা এই সরকার করতে পারবে না, যদি চায় হবে। অর্থাৎ ঐক্যমতটা কিভাবে সম্ভব? এমনি তো বাঙালির ভিতরে ঐক্যমত হওয়া খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তারপরে যদি বাংলাদেশ 53 বছরে তো ঐক্যমত হয়নি, তাহলে সুতরাং এই সরকার যদি চায় যে 1.5 বছরে সব সমস্যার সমাধান করবে, সেটাও হবে না। বরং এই সরকারের মেয়াদ যত প্রলম্বিত হবে তত সমস্যা বাড়বে, সংকট বাড়বে, আরও পরিস্থিতি জটিল হবে। আপনি শিক্ষা প্রতিষ্ঠান ধরুন, আপনি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছেন, আপনি যাদের নিয়ে কাজ করবেন তাদেরকে আস্থায় রাখতে হবে, আমাদেরও আস্থায় রাখতে হবে। যে কথাটি বলেছেন, এবং ঠাকুরভাই যে বললেন যে আপনি যদি 500 জনকে মনে করেন যে তারা ফ্যাসিবাদের দোষর ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেটা কিসের নিরিখে? আমার মনে হলো আমি বলে দিলাম তা না, সেটা একটা উচ্চ পর্যায়ে কমিটি হতে পারে, বিচার বিভাগীয় কমিটি হতে পারে, অথবা ঢালাওভাবে না, যাচাই বাছাই ছাড়া হতে পারে না। আপনার কাউকে মনে হলো, যেটা এই 5 আগস্টের পরিবর্তনের পর আমরা দেখেছি না, এক শিক্ষা প্রতিষ্ঠানে যে বা কোনো সচিবালয়ে যে বললেন যে আপনি উঠেন, আরেকজন বসবেন, যে প্রবণতা আর কি ব্যাপকভাবে আছে। এখন সেই মব জাস্টিস তখন ছিল সচিবালয়ে, সরকারি অফিসে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে, এখন তো সেটা জনপরিসরে এসেছে। এটা তো কিন্তু ভয়াবহ। আপনি একজনে গেলেন, তিনি কি পোশাক পরলেন, আপনার মনে হলো যে এই পোশাক পরা ঠিক নয়, এটা আপনি বলার কে? প্রথমত এই সরকার, রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে সরকার, এই সরকারের প্রথম নিশ্চয়তা দিতে হবে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, তিনি নারী হোক পুরুষ হোক, এবং সেই অধিকারের উপর কেউ হস্তক্ষেপ না করে। যিনি হস্তক্ষেপ করবেন তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে। কিন্তু আমরা তো উল্টোও দেখি, যিনি নিগৃহীত হচ্ছেন তার বিপক্ষে মিছিল হচ্ছে, তার বিপক্ষে অবরোধ হচ্ছে, তার বিপক্ষে আন্দোলন হচ্ছে, এবং সরকার প্রায় নীরব। 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 21 বছর 22 বছর 23 বছর 24 বছর 25 বছর 26 বছর 27 বছর 28 বছর 29 বছর 30 বছর 31 বছর 32 বছর 33 বছর 34 বছর 35 বছর 36 বছর 37 বছর 38 বছর 39 বছর 40 বছর 41 বছর 42 বছর 43 বছর 44 বছর 45 বছর 46 বছর 47 বছর 48 বছর 49 বছর 50 বছর 51 বছর 52 বছর 53 বছর 54 বছর 55 বছর 56 বছর 57 ব
মানে আপনি লালমাটিয়ার ঘটনা বলুন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর কথা বলুন, মানে একজন মানুষকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, একজন মানুষকে তো আপনি কি বলে এভাবে হুমকির মুখে দিতে পারেন না, সামাজিক কি বলে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিতে পারেন না। জি ধন্যবাদ। আমি মনে করি আমি এখন যে সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে, রাজনৈতিক দলগুলো যাতে সরকারকে আস্থায় নেয় সেভাবে নিজেকে তৈরি করতে হবে। ধন্যবাদ। মোশাররফ আহমেদ ঠাকুর, দেখুন এই সরকার কথায় কথায় বলে আওয়ামী লীগের দূষরদেরকে খুঁজে। আপনি বলেন তো ওয়াসার তাকসিম কে খুঁজতে শুনছেন? ওয়াসার তাকসিম খুঁজছে? আপনি বড় বড় সংস্থা প্রধান যতগুলি আছে, বিসিআইসি থেকে আরম্ভ করে যতগুলি বড় সংস্থা প্রধান আছে, একটা সংস্থা প্রধানকে চেঞ্জ করছে? একটা সংস্থা প্রধান চেঞ্জ করে না। কারণ এই সংস্থা প্রধানগুলিকে দিয়ে হাসিনার টাকার ফ্যাক্টরি ছিল এই সংস্থা প্রধানগুলি। এই গভর্নমেন্ট ঠিক একই কাজই করছে। আপনি একটা ছোট্ট জিনিস বলি, আওয়ামী লীগের ভূত খুঁজে তোফাজ্জল হোসেন মিয়া, সাজ্জাদ হাসান প্রধানমন্ত্রীর সচিব, তার পিএস ছিল, তারপর তোফাজ্জল হোসেন মিয়ার পিএস ছিল, তারপর নরসিংদীর ডিসি ছিল, সেই ছেলে এখন রিজওয়ানা হাসানের পিএস। আপনি দেখুন খুঁজে এইখানে আওয়ামী লীগ খুঁজে, আওয়ামী লীগ তার একবারে আওয়ামী লীগ কুলের মধ্যে নিয়ে বসে আছে। তো আমার কথাটা হচ্ছে যে আপনাকে আমি আওয়ামী লীগ, আপনি কি মনে করেন যে যারা চাকরি করেছে সবাই এই দলের সদস্য মনে করেন? না না না, আমি বলছি যে যারা আওয়ামী লীগের নীতি বাস্তবায়নের টুলস ছিল এদেরকে বাদ দিতে বলি নাই, এদেরকে একটু পেছনের সারিতে রাখেন, সরকারের হার্ড কোরের মধ্যে রাখবেন না। এটা হলো আমার বক্তব্য। এটা শুনে নাই তো সরকার, বাট সরকার যারে খুশি যখন তার লোকটা যেখানে বসানো দরকার এদেরকে বিভিন্ন আছে ঘটনায় আছে, এদেরকে তখন বলে এটা আওয়ামী লীগ আর চাকরি গেল আপনি বসেন। জি জি। তো এইটা না করে আমি বলছি যে ডিসি নিয়োগ নিয়ে প্রায় 150 কোটি টাকার দুর্নীতি হচ্ছে, এটা রিপোর্ট আসা দরকার। তো আরেকটা কথা বলি আমি সর্বশেষ, যে মব ভায়োলেন্সের জন্য জনগণের কাছে আমার একটা সাজেশন আছে। আমাদের বাংলাদেশ দণ্ডবিধির সেকশন 100 আর 101, মানে ধারা 100 এবং 101 আত্মরক্ষার্থে কি করা যায় লেখা আছে, সেগুলো প্রয়োগ করতে হবে। আমার মনে হয় এই মব ভায়োলেন্স বন্ধ করার জন্য এটা প্রয়োগ করা দরকার। আর মব ভায়োলেন্সের জন্য যারা দায়ী সরকারের, এদের বিরুদ্ধে একটা করে মামলা দেওয়া দরকার। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। 30 সেকেন্ডে ড্র করুন আপনি। আমরা এই সরকারকে যে সুযোগটা দিয়েছে বাংলাদেশের মানুষ, বিশ্বাস করে সরকার যেন সেই বিশ্বাসটা ভঙ্গ না করে, সরকার পলিটিক্যাল ইকুয়েশন মেলাতে গিয়ে মানুষের আস্থার জায়গাটা যদি নষ্ট করে, এই সুযোগটা আমরা আর হয়তো সহজে পাবো না। এই সুযোগটা সরকার নষ্ট করলে এই যন্ত্রণা আমরা অনন্তকাল আমাদেরকে ভোগ করতে হবে। আপনি 10 সেকেন্ডে বলুন সরব ভাই। না, এই যে শঙ্কার কথা, শঙ্কা থেকে আশায় নিয়ে যাওয়া এবং অনিশ্চয়তা থেকে একটা নিশ্চিত পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা, এটাই হবে সরকারের প্রধান কর্তব্য। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।